আমার প্রিয় সাংবাদিক ভাই এবং বন্ধু এবং আমার গুরুজন সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা রিট্রেন্স পিজিটি শিক্ষকদের তরফ থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে কিছু আলোচনা করার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হয়। আপনারা সবাই আমাদের সঙ্গে পরিচিত। রিসেন্টলি ত্রিপুরা হাইকোর্টের একটা জাজমেন্ট এসেছে, যেটার ভিত্তিতে আজকে আমরা এই আলোচনা সভাটা রেখেছি। কিছু বেশি দীর্ঘায়িত করব না আমাদের আলোচনা। আপনারা সবাই জানেন যে এই যে রিট্রেন্স 10,323 যে শিক্ষকদের মধ্যে পিজিটি শিক্ষক ছিল, জিটি ছিল, ইউজিটি ছিল। আমাদের এখন যে গ্রুপটা আছে, এখন পিজিটি গ্রুপটা আছে। 2021 সনে মার্চ মাসে আমাদের কয়েকজন পিজিটি শিক্ষক ত্রিপুরা হাইকোর্টে একটা রিট করেন। রিটটা কি ছিল? আমাদের প্রধান রিটটার কারণ ছিল যে আমরা তন্ময়নাথ, যেটা নাকি সুপ্রিম কোর্টে ছিল এবং হাইকোর্টে যে কেসটা হয়েছিল, সেই তন্ময়নাথের কেসের সঙ্গে পিজিটি শিক্ষকরা কোনো মতেই যুক্ত নয়। এটাই আমাদের মেইন ছিল। এবং এটার ভিত্তিতে 2021 সাল থেকে মার্চ মাস পর্যন্ত, মানে 2023-এর মে মাস পর্যন্ত 28টা হিয়ারিং হয়েছে ত্রিপুরা হাইকোর্টে। এই হিয়ারিংয়ে বেশ কিছু আমাদের সম্মানিত চিফ জাস্টিস, জাস্টিসরা ছিলেন। প্রথম ছিলেন জাস্টিস স্যার অরিন্দম লোধ, প্রথম ছিলেন জাস্টিস সুভাষিস তলাপাত্র, এরপরে ছিলেন জাস্টিস অরিন্দম লোধ, এরপর আবার এটা চলে যান সুভাষিস তলাপাত্রের কাছে, স্যারের কাছে। নেক্সট এটা আবার চলে আসে জাস্টিস অরিন্দম লোধের কাছে, এবং ফাইনালি আমাদের কেসটা যায় জাস্টিস টি অমরনাথ গৌড় স্যারের কাছে। উনি আমাদের আলটিমেট ফাইনাল জাজমেন্টটা দিয়েছেন কিছুদিন আগে। আমাদের জাজমেন্টের মূল কথা ছিল 2002, 2005, 2007 এবং 2009 সনে তৎকালীন গভর্নমেন্ট যে নোটিফিকেশন মূলে পিজিটি শিক্ষকদের চাকরি দিয়েছিলেন। 2002 সনে যে শিক্ষকরা ছিল তারা 2005 সনে চাকরি পেয়েছে, 2007-এ পেয়েছে, আমরা পেয়েছি 2010-এ। আমাদের নোটিফিকেশনটা পুরোপুরি আলাদা ছিল। আমাদের নোটিফিকেশনটা কোনো মতেই এখানে চ্যালেঞ্জ হয়নি। এটাই আমরা প্রমাণ করতে পেরেছি আমাদের এই জাজমেন্টের মাধ্যমে। প্লাস আমরা তন্ময়নাথের কেসের মধ্যে যে চাকরিগুলো গিয়েছিল তার মধ্যে প্রধান কারণ ছিল নোটিফিকেশন চ্যালেঞ্জ এবং আর ছিল পলিসি চ্যালেঞ্জ। এই দুটো মেইন পয়েন্টে 10,323 চাকরিগুলো গিয়েছিল। আমাদের কথা ছিল আমাদের পিজিটিদের তরফ থেকে না আমাদের নোটিফিকেশন চ্যালেঞ্জ হয়েছিল, কারণ আমাদের নোটিফিকেশন পুরোপুরি আলাদা ছিল। সরকারি যে উকিলরা ছিল সেটাও প্রমাণ করতে পারেনি, স্যার টি অমরনাথ গৌড় স্যারের এজলাসে প্রমাণ করতে পারেনি, এবং আমরা যে চ্যালেঞ্জ সেটাও ওনারা প্রমাণ করতে পারেনি। তার ভিত্তিতে ফাইনাল জাজমেন্টে টি অমরনাথ গৌড় স্যার বলেছেন আমাদের যে টার্মিনেট করা হয়েছে ওটা একটা অমনিভাস, মানে হাওয়ায় উড়ে আসা একটা টার্মিনেশন করা হয়েছে, যেটা পুরোপুরি ইলিগাল। এবং 2020 সনের মার্চ মাসের 31 তারিখে যে টার্মিনেশন লেটার তো আমাদের সবাইকে টার্মিনেশন লেটার দেওয়া হয়নি, একটা ওভারঅল একটা টার্মিনেশন লেটার ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, ওইটাকে পুরোপুরি উনি খারিজ করে দেন। এবং তারপরে বলেছেন খারিজ করার পর সরকারকে একটা লিবার্টি দিয়েছে যে নতুন একটা সার্কুলেশন দিন, যে সার্কুলেশনের মধ্যে আপনাদের কারণ দেখাতে হবে, কোনো জাজমেন্ট দেখাতে হবে, কি কারণে পিজিটি শিক্ষকদের আপনারা টার্মিনেশন করছেন, কি কোন জাজমেন্টের ভিত্তিতে আপনি পিজিটি শিক্ষকদের টার্মিনেশন করছেন সেটা আপনাদের দেখাতে হবে। যদি দেখাতে পারেন তাহলে ঠিক আছে, এবং এটা দেখানোর পর যদি পিটিশনার মানে পিজিটিরা
যদি মনে করে যে এটা আমাদের স্যাটিসফাইড হয়নি আমরা কিন্তু আইনের সাহায্য নিতে পারবো। পিটিশনাররা কিন্তু আবারও সরকার যদি এটা না মানে বা আমাদের যদি সার্কুলার জারি না করে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার যদি না দিতে পারে, সেই জায়গায় আমরা কিন্তু আবার কোর্টে যেতে পারবো। এবং যদি না দিতে পারে যেতে পারবো, আপনি যদি দ্বিতীয় দিয়ে দেন এবং প্রপার কজ দেখাতে হবে, কারণ দেখাতে হবে, এবং কোন জাজমেন্টের ভিত্তিতে আমাদের টার্মিনেশন করা হচ্ছে সেটা ওনাদের দেখাতে হবে। দেখানোর পর আমরা যদি এগ্রিড, আমরা যদি না স্যাটিসফাই হই, আমাদের তার জন্য আইনের রাস্তা উনি খুলে দিয়েছেন। যে 2017 সনের অ্যাডহক লেটার প্লাস 2020 সনের যে টার্মিনেশন লেটার, এটা পুরোপুরি ইলিগ্যাল। এটা এতদিন যে আমরা চিৎকার করে এসেছিলাম, আজকে আমরা তা প্রমাণ করতে পেরেছি মাননীয় কোর্টের সাহায্যে। এটা আমাদের কথা না, আমাদের কাছে জাজমেন্ট আছে। আমি শুধু জাজমেন্টের মেইন যে কথাগুলো সেটা বলছি। দেখুন স্যার অমরনাথ গো কি লিখেছেন, অ্যাকর্ডিং টু দিস কোর্ট দ্য মেমোরেন্ডাম ডেটেড 31st March 2020, যেটা দিয়ে আমাদের টার্মিনেশন করেছিল ডিপার্টমেন্ট, ইজ এন অমনিভাস কমিউনিকেশন, হাওয়ায় উড়ে আসে একটা কমিউনিকেশন, ইজ সেট অ্যাসাইড, খারিজ করেছেন উনি, with a liberty to the respondent to pass a reason and specific order। কারণ দেখাতে বলছেন, সার্কুলার দিয়েছেন, লিবার্টি দিয়েছে ডিপার্টমেন্টকে, এবং বলছে কারণ দেখাতে হবে কেন টার্মিনেশন করছেন আপনি, এবং যদি কারণ দেখাতে পারেন প্লাস আপনাকে দেখাতে হবে কোন জাজমেন্টের ভিত্তিতে পিজিটি শিক্ষকদের টার্মিনেশন করছেন। স্পেসিফিক অর্ডার ইন দ্য সাবজেক্ট ম্যাটার রিলেটিং টু দ্য পিটিশন, পিটিশনারদের পক্ষে আপনাদেরটা দিতে হবে। ইফ দ্য পিটিশনার, মানে যারা যারা কেস করেছে ওরা যদি এগ্রিড হয়, মানে সহমত পোষণ না করে বাই দ্য সেই ডিসিশন, ডিপার্টমেন্টের যে ডিসিশনগুলো, দে ক্যান অ্যাভেল রিমেডিজ আন্ডার ল। আমাদের কাছে আইনের রাস্তা উনি খুলে দিয়েছেন। এই যে 7 বছর 9 বছর ধরে যেই জিনিসগুলো আমরা চিৎকার করে বলে যাচ্ছি, আমাদের টার্মিনেশন লেটার ইলিগ্যাল, আমাদেরকে বের করা হয়েছে উইদাউট কোনো প্রপার ডকুমেন্টস, এটা আজকে আমরা প্রমাণ করতে পেরেছি। আমাদের এই পিজিটির শিক্ষকরা যারা নাকি এই কেসটা করেছেন, 28টা হিয়ারিং হয়েছে আমাদের। স্পষ্ট করে বলতে গেলে আমরা কিন্তু তন্ময়নাথের কেসের এগেইনস্টে কোনো আমরা যাইনি। তন্ময়নাথের কেস একদম সঠিক ছিল, আমরা তন্ময়নাথের কেসের সঙ্গে যুক্তই না, এটাই আমরা প্রুভ করতে পেরেছি। কারণ আমাদের সমসাময়িক সেম নোটিফিকেশনে 2005-এ যে পিজিটি শিক্ষকরা আছে, 2007-এর যে পিজিটি শিক্ষকরা, ওরা এখনো চাকরি করছে, অথচ 2010 সনে সেম নোটিফিকেশন যেটা চ্যালেঞ্জ হয়নি, আমরা টার্মিনেট করেছি, যেটাকে ইনডিসক্রিমিনেট ডিসিশন বলা হয়, ডিপার্টমেন্ট এটা করেছে, এবং এটা আমাদের এই জাজমেন্টে সেটা প্রমাণ করতে পেরেছি। সেই অনুযায়ী আমাদের আইনি পরামর্শদাতাদের পরামর্শ অনুযায়ী আমরা ত্রিপুরার সমস্ত পিজিটি শিক্ষকদের কাছে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আমাদের এই জাজমেন্টটা সহকারে ডিপার্টমেন্টে রিপ্রেজেন্টেশন জমা দিয়ে দিবেন। অলরেডি রিপ্রেজেন্টেশন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে, আজকে 3rd ডে চলছে। আমরা মোটামুটি 150 জনের মতো রিপ্রেজেন্টেশন জমা দিচ্ছি। আজকের এই প্রেস মিটিংয়ে আমরা ত্রিপুরার সমস্ত পিজিটি শিক্ষকদের কাছে অনুরোধ করছি, যাই আছি আমরা তো আর 1100 নেই, 700 750 হবে। সবার কাছে অনুরোধ করছি, আপনারা সবাই দয়া করে ডিপার্টমেন্টে এসে বিভিন্ন কাগজপত্র যেগুলো দরকার লাগবে সেগুলো আমরা প্রোভাইড করব। এখানে ডিপার্টমেন্টে আপনি রিপ্রেজেন্টেশন জমা দেবেন, জমা দিয়ে যে কপিটা আছে সেই কপিটা আমাদের কাছে দেবেন, কারণ এই কপিটা আমরা পরবর্তীতে আইনি কাজে লাগবে। এটা পরবর্তী যে আইনি কাজে আমরা যাব সেটা আমাদের এটা লাগবে। কাজে যারাই জমা দেবেন তাদের কাছে অনুরোধ, আপনাদের যে রিসিপ্ট কপিটা আছে এটা আমাদেরকে সেন্ড করবেন। যা যা কাগজপত্র লাগবে সেটা আমরা প্রোভাইড করবো আপনাদের। আপনারা শুধু দয়া করে রিপ্রেজেন্টেশন জমা দিন। তার সঙ্গে আমি ত্রিপুরার সম্মানিত শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এবং সমস্ত ক্যাবিনেট মেম্বার এবং সমস্ত বিধায়কদের কাছে আমি বিনম্র চিত্তে অনুরোধ করছি, আমরা পিজিটি শিক্ষকরা তন্ময়নাথের কেসের সঙ্গে কোনোভাবেই যুক্ত না। আমাদের নোটিফিকেশনটাও চ্যালেঞ্জ হয়নি, আমাদের
পার্সোনাল কোনো চ্যালেঞ্জ, আমাদের পলিসিও চ্যালেঞ্জ হয়নি। দুটো পয়েন্টেই আমরা এখানে সেফ আছি, প্রটেক্টেড আছি, এটা স্যার অমরনাথ বোর্ড বলে গেছে। কাজেই আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি, এই অর্ডারের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব পিটিশনার সহ পিজিটি শিক্ষকদের বিদ্যালয়ে জয়েন করার অনুমতি প্রদান করুন। আমাদের চাকরিটা বাতিল হয়েছে। শিক্ষার অধিকার আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেই রাইট টু এডুকেশন অ্যাক্টে যারা রিক্রুটমেন্টের ক্ষেত্রে গাইডলাইন দেয় যে সংস্থা, সেটা হচ্ছে এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। সেই এনসিটির যে গাইডলাইনটা, সেটা ত্রিপুরাতে লাগু হয়েছিল 23 আগস্ট 2010-এ। সেটাও আমাদের গ্রিভিয়েন্সে এনেছিল। তো আমরা পিজিটিরা কিছু ব্যতিক্রম ছিল বলে আমরা সুপ্রিমভাবে কেস করেছিলাম। ব্যতিক্রম ছিল বলে ওইসব গ্রিভিয়েন্সটা দেখিয়ে আমরা কেস ফাইল করেছি 2021-এ। এরপরে আমার যে সভাপতি শ্যামল ভাই, উনি তো সব খুলেই বলেছেন এবং সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে 21 থেকে 2023 3 তারিখ মে, 3 তারিখ মেতে যখন জাজমেন্ট বের করার মধ্যে দিয়ে কেসটাকে ডিসপোজ করা হয়েছিল মহামান্য বিচারপতি পি অমরনাথ বোর্ড, তখন সে কনক্লুশনে দিয়ে দিয়েছে। আমাদের শ্যামল ভাই বলেছে যে আমাদের যে মেমোরেন্ডাম দেখিয়ে, মানে লাস্ট যে মেমোরেন্ডামটা 31 মার্চ 2020 মেনশন করছে উনি, 31 মার্চ 2020 যে মেমোরেন্ডামটা, সেটা একটা অমনিবাস কমিউনিকেশন। অমনিবাস মানে এটাতে কোনো স্পষ্ট এবং স্পেসিফিক কিচ্ছু নেই, স্পষ্ট এবং স্পেসিফিক কিচ্ছু নেই, এটা একটা অস্পষ্ট। সেই কারণে সেটা সেট অ্যাসাইড। সঙ্গে সঙ্গে রেসপন্ডেন্টকে লিবার্টি দিয়ে দিচ্ছে, রেসপন্ডেন্ট ইট ইজ স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টকে লিবার্টি দিছে যে কারণ দেখিয়ে, যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে একটা অর্ডার পাস করার জন্য রিলেটিং টু দ্য পিটিশনার। আমরা যে গ্রিভিয়েন্সটা যে দেওয়া হয়েছে বা আমরা যে নোটিশ পাইনি অমুক সমুক, যে একটা অর্ডার পাস করার জন্য যে অর্ডারটা হতে হবে যুক্তিসঙ্গত, রিজনেবল একটা অর্ডার পাস করতে হবে। তো যদি আমাদের মধ্যে থেকে, পিটিশনারের মধ্যে থেকে গভর্নমেন্ট যে অর্ডারটা পাস করবে, সেটাকে যদি আমরা অ্যাগ্রিড, দ্যাট ইজ আমরা যদি এটার সঙ্গে সহমত পোষণ না করি, তাহলে আমরা লয়ের ভিতর থেকে অ্যাজ পার ল আমরা রেমিডিসের জন্য আবার কোর্টের কাজ করতে পারি। তো ওই সব বিষয়ে আমরা জনসমক্ষে তুলতে চেয়েছিলাম আপনাদের মারফত। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পিজিটি আছে, আমরা জিটি আছে এবং ইউজিটিরা আছে, এবং শেষ ম্যাচ পিজিটিরা কেন আলাদাভাবে একটা কেস দাখিল করতে হলো, সেই কথাটুকুই আমি বলব। তো আমরা যখন ওই বিভিন্ন জাজমেন্ট দেখি অতীতে, সেই দীপকগুপ্ত মহোদয়ের জাজমেন্ট থেকে শুরু করে সেভারেল টাইমস আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। যে সময় আমরা জাজমেন্ট পাই, আমরা দেখি 2, 6 এবং 9 অ্যাডভার্টিসমেন্ট, 2, 6, 9, 2, 6, 9 আমরা বারবার দেখেছি। কিন্তু তখন মনে খুব দুঃখ লাগে যে পিজিটিকে অনলি ওয়ান টাইম 23 সেপ্টেম্বর 2009-এ 2টা অ্যাডভার্টিসমেন্ট ইস্যু করা হয়েছিল। 2টা অ্যাডভার্টিসমেন্ট ইস্যু করা হয়েছিল। একটা অ্যাডভার্টিসমেন্ট ছিল যেখানে জিটি, ইউজিটি এবং কেবিটি তাদেরকে ইনক্লুড করে একটা অ্যাডভার্টিসমেন্ট বের হয়েছিল। আরেকটা অ্যাডভার্টিসমেন্ট বের হয়েছিল পিজিটিদের জন্য। নোটিফিকেশন নাম্বার সম্পূর্ণ আলাদা আলাদা। 2/9 আমি কেন বললাম, আমার কলিগ শ্যামল ভাই বলেছিল 5-এ পিজিটি নিয়োগ হয়েছে, 5-এ অ্যাডভার্টিসমেন্ট দিয়েছে, 5-এই নিয়োগ হয়ে গেছে। 60-এ অ্যাডভার্টিসমেন্ট দিয়েছিল, 60-এই নিয়োগ হয়ে গেছিল। এটা কিন্তু পেন্ডিং ছিল না, পিজিটির ক্ষেত্রে পেন্ডিং ছিল না। তো 23 সেপ্টেম্বর 2009-এ আরেকটা অ্যাডভার্টিসমেন্ট দেই, 2টা অ্যাডভার্টিসমেন্ট দেই। একটা হচ্ছে জিটি, ইউজিটি এবং কেবিটি মিলে।
এবং আরেকটা হচ্ছে পিজিটি। এর পরবর্তী সময় সাবসিকুয়েন্টলি আমরা যারা অফার প্রাপকরা আমরা জয়েন করি, জয়েন করার পর কিছু কেস হয়েছে আপনারাও জানেন। তখন আমাদের এখানে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়নি। গুয়াহাটি হাইকোর্টের আগরতলা বেঞ্চে কিছু অসন্তুষ্ট বেকার প্রার্থী তারা কোর্টের দ্বারস্থ হয়েছে। দ্বারস্থ হতেই পারে, সিঙ্গেল বেঞ্চে কেস চলেছিল, সেই কেসটা ছিল এবং ওইখানে বিকে মহামান্য বিচারপতি বিকে শর্মার বেঞ্চে সেই কেসটা যে কেসটা ডিসপোজ করা হয়েছিল সেই কেসটা হচ্ছে সুদন মজুমদার ভার্সেস দ্য স্টেট অফ ত্রিপুরা। এবং ডিসপুট যখন করেছে স্টেট গভর্নমেন্টকে একটা অর্ডার দিয়েছিল যে একটা কমিটি কনস্টিটিউট করে যারা পিটিশনার তাদেরকে কি কনসিডারেশন করা যায় সেইভাবে অর্ডারটা দিয়েছিল এবং এইভাবে পত্রপত্রিকাতে অনেকভাবে উঠেছিল। এবং সেইখানে পিজিটি কোনোভাবে ইনক্লুড ছিল না কিন্তু সুদন মজুমদারের কেসে। সুদন মজুমদার ভার্সেস দ্য স্টেট অফ ত্রিপুরা বারবার আমরা পত্রপত্রিকাতে দেখেছি যখন আমাদের কেসটা পেন্ডিং ছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সাবসিকুয়েন্টলি ডাবল বেঞ্চ, তখন পত্রপত্রিকাতে আমরা দেখেছিল। কিন্তু আমরা সম্পূর্ণ সেপারেট ওই একটা গ্রাউন্ড যে ওই একটা গ্রাউন্ড নিয়ে আমাদের গ্রিভেন্সটা ছিল। আর একটা গ্রিভেন্স ছিল আমাদের কোর্টে যখন আমরা কেস ফাইল করি তখন সময় জিটিদের মেনশন করে একটা পাবলিক নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশটা দেওয়া হয়েছিল যেটা আমি একটু আগে বলেছিলাম যে সুদন মজুমদারের কেসে সেই রিপিটিশন কেস নাম্বার হচ্ছে 208। উপস্থিত সব সাংবাদিক ভাইদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই প্রেস মিটটা যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলবো। যা কিছু বলার আমার সহকর্মী শ্যামল ভাই সব বলে বলেছেন, আমি জাস্ট কিছু অ্যাড করব। এর আগেই আমি প্রথমে একটা কথাই বলতে চাই, আপনারা যারা এখানে প্রেস মিডিয়া ভাইরা আছে এটাকে কোনো একটা সংগঠন বলবেন না। আমরা কোনো আলাদা সংগঠন তৈরি করিনি এবং শিক্ষক নেতা হিসেবে তো আপনারা বলবেনই না, এখানে কেউ শিক্ষক নেতা নয়। এবং আপনারা যখন লেখবেন বা বলবেন যে শিক্ষক নেতা অমক এভাবে দিবেন না। আমরা কোনো আলাদা সংগঠন করিনি, কোনো আলাদা সংগঠন নয়। কথা হচ্ছে আমরা রেফারেন্স টিচার, এখানে 3 ক্যাটাগরির টিচার আছে। পিজিটিরা কেন সেপারেটভাবে কেস করতে হলো আমি এই বিষয়টাকে নিয়ে একটু